মিঠিচোরা ধারাবাহিকে আমরা দেখেছিলাম সার্থক স্রোতকে সন্দেহ করেছিল, ভেবেছিল ওর বয়ফ্রেন্ড আছে, যাকে আড়াল করতে ও পুলিশের কাছে মিথ্যে কথা বলেছে। কিন্তু সেটা যে ওর মেজদি ভাই সেটা পরে জানতে পেরেছে। পুলিশের কাছে স্বীকার করেছে স্রোত, প্রথমে বুঝতে পারেনি, তারপর দেখেছে মেজদি ভাই ওকে গুলিটা করেছে, ইচ্ছে করে করেনি সেটাও জানিয়েছে। কিন্তু পুলিশ সন্দেহ করছে, আরও কিছু হয়তো এই স্রোত আড়াল করতে চাইছে পুলিশের কাছে। ছিল সার্থক ওর সাথে। সার্থক যাবে দিল্লিতে 3 দিনের জন্য সেমিনারে। কি করে মেজদি ভাইকে বাঁচাবে? কিঞ্জলকে বলেছে সমস্ত কথা। কিঞ্জল ওকে সাহায্য করছে। পুলিশ যাতে মেজদি ভাইকে না মারতে পারে, না খুঁজে পায়, সেই জন্য ও চিন্তা করছে কিভাবে ওকে সাবধান করবে। 4টে স্টেটের পুলিশ মিলে ক্রান্তি ভাই আর তার দলবলকে খুঁজে বেড়াচ্ছে। চিরুনি তল্লাশি করবে জঙ্গলে, ধরা পড়ে যাবে। মেজদি ভাইকে হয়তো বাঁচানো যাবে না। যেদিন ওকে মেরেছিল সেদিন ওর ছোটোবেলাটা চোখের সামনে চলে এসেছিল। কী করবে বুঝতে পারছে না, বন্ধুদের সাহায্য চেয়েছে। এদিকে স্রোত গাড়ি করে যখন যাচ্ছে সার্থক আর ওর মধ্যে তখনও মন কষাকষি চলছে। স্রোত বলছে যে তুমি তো আমাকে সন্দেহ করেছিলে, তুমি চলে যাচ্ছ, আমি সে কদিন নয় আমার বাপের বাড়িতে চলে যাব। বললো তোমার যদি মনে হয় তাই যেও। সেই সময় কিঞ্জল ওকে মেসেজ করেছে, কাজটা অনেক এগিয়ে গেছে, অর্থাৎ মেজদি ভাই কোথায় আছে সেই খবরটা কেউ বার করেছে। ও তো খুব খুশি। সার্থক চিন্তা করছে স্রোত এখানে একা থাকবে, বিশ্বাস করতে পারছে না, যদি আবার কোনো গোলমাল করে। মেজদিকে বাঁচাতে চাইছে, যে মানুষটা কিনা বাড়িতে থেকেও সকলের ক্ষতি করার চেষ্টা করেছিল, নিজের বোনকে কিডন্যাপ করিয়েছিল, সে ডাকাত দলে যুক্ত হয়েছে। কত সাংঘাতিক একটা মানুষ, ক্ষতি হয়ে যেতে পারে স্রোতের, এইসব চিন্তা ভাবনা করছে। এদিকে স্রোত ভাবছে কি করবে। ওর ফোনটা চেক করতে চেয়েছিল সার্থক, সেই নিয়ে অশান্তি হয়েছিল। বলেছিল তুমি যদি চেক করো আজই আমাদের শেষ দিন হবে। সার্থক সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠেছিল। চলে গেছে ওরা রায়ের বাড়িতে। আগে থেকেই বলেছিল যে তোর বাড়িতে যাব, আমরা বন্ধুবান্ধব সকলে মিলে হই হই করবো। বলছে ও তোর দলবল আসবি, ঠিক আছে আসিস, ডেকেছিল রায়। ওরা সময় সুযোগ বুঝে যাবে। এদিকে কলেজেই দেখা করেছে কিঞ্জল, খুব আর্জেন্ট দরকার বলে লিখেছিল। বলছে বল কি বলবি। বললো দেখ সবটা জানতে পারা গেছে, তা তুই যখন যেতে চাইছিস তোর দিদিকে খুঁজতে, আমিও তাহলে তোর সাথে যাব। বলছে না তোকে যেতে হবে না, তোকে আমি বিপদের মধ্যে ঠেলতে পারবো না। বললো তা বললে হবে না, আমি তাহলে তোকে আর কোনো ইনফরমেশন দেবো না। তোর এরকম অবস্থা, তুই ওই জঙ্গলে একা যাবি, বিপদে পড়ে যাবি। কিন্তু কিছুতেই শুনছে না যখন, তখন কিঞ্জল বলল তাহলে আমি আর এর মধ্যে থাকবো না। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যাস। ওরা সকলে এবার বন্ধুদের মধ্যে বলাবলি করবে। কিঞ্জল বারণ করছিল, বললো তোর আমার মধ্যেই ব্যাপারটা থাকলে ভালো হতো। বললো না, ওদেরও সাহায্য দরকার। এদিকে আত্রেই সন্দেহ করছে কিঞ্জল আবার স্রোতের সাথে প্রেম করছে কিনা। স্রোত বলছে দেখ ভাই, একমাত্র আত্রেই তোকে ভালোবাসতে পারে, আর কেউ ভালোবাসবে না। কিন্তু তুই আমার খুব ভালো বন্ধু, তুই আমার এত উপকার করলি, আমি কোনো দিন ভুলবো না তোর কথা। বন্ধুরা মিলে একসাথে কথাবার্তা হয়ে গেছে। ওরা গেছে রায়ের বাড়িতে পারমিশন নিতে। সেখানে রায় ওদের জন্য খাবারের বন্দোবস্ত করেছে। এবার আসল কথাটা পারবে। স্রোত বলল যে আত্রেই জন্মদিন, আমরা সারা রাত ওখানে থাকবো, তোকে পারমিশন দিতে হবে, আর তোকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। বলছে ও তার মানে সার্থককে বলতে হবে তাই তো, ডাক্তারবাবু নাহলে রাগ করবে। বলছে হ্যাঁ তোকেই বলতে হবে, নাহলে রাজি হবে না। বলছে সেই কারণে তোরা এসছিস। বন্ধুবান্ধব সকলেই সে কথা বলল, ওর জন্মদিন, পার্টি হবে, সারা রাত হই হুল্লোড় করবে। বলছে যে তোরা কিন্তু ড্রিঙ্ক করিস না, আগেরবার যা কাণ্ড করেছিল। স্রোত একেবারে নিজের মধ্যেই যেন হারিয়ে গেছিল, উল্টো পাল্টা কথাবার্তা। সার্থক শেষে ওকে গাড়ি করে বাড়ি নিয়ে এসেছিল। বলছে সেরকম যেন করিস না। বলছে না না সেরকম হবে না, তবে ওরা অ্যাডাল্ট,
একটু আধটু পানীয় খেতেই পারে। সারা রাত ওরা হই হুল্লোড় করবে, পরের দিন সকালেও ফিরবে না, বেলার দিকে হয়তো বাড়ি ফিরবে। এই পারমিশনটা আদায় করতে হবে, এমনকি মা ও শ্বশুরমশাই সবার কাছ থেকে। রাজি হয়ে গেল রায়, সার্থককে বলে দেবে। সকলে এবার বাড়ি ফিরবে। সার্থকের ফ্লাইট 7:30টায় ছাড়বে। স্রোত তাই বলল, না হলে আবার রেগে যাবে, পারমিশন দেবে না, আমি বাড়ি যাই। ওদিকে সার্থক রেডি হয়ে ঘড়ি দেখছে, সেখানে স্রোত পৌঁছেছে। বলছে, তোমার তো এখনও আধ ঘন্টা দেরি, তুমি ঘড়ি দেখছো কেন? বলছে, না আমি এমনি দেখছি। বলছে, সেই আমার আসতে দেরি হলে তুমি যেরকম করতে, আমার আগে যখন বিয়ে হয়নি তখনও বাবা মা সকলে চিন্তা করতো, সেই রকম আমার লাগছে। মন খারাপ কিনা জানতে চেয়েছে। সার্থক বলছে যে, দেখো তুমি ভালোভাবে থাকবে। বলল, তুমি নিশ্চয়ই ভাবছিলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে গেছি, কী করছি। বলছে, কেন? সেটা আমার ভুল ছিল, তুমি সেটা পাশে রেখে এগিয়ে যেতে পারছো না? আমরা আমাদের সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাই, আমি চলে যাচ্ছি। বলল, হ্যাঁ তুমি সাবধানে যেও। দুজনের মধ্যে একটা দূরত্ব ছিল, সেটা আস্তে আস্তে মিটে গেছে। এদিকে দেরি হয়ে যাবে, তাই বলল যে, তুমি এবার এসো, আমি ঘুগনিদাকে ডাকতে যাচ্ছি। সার্থক মনে মনে ভাবছে, স্রোত আগের মতো আর ব্যবহার করছে না, ভালো হয়ে গেছে। বলল যে, দিদি ফোন করেছিল, তুমি নাকি পার্টি করবে। বলল, বাহ, আমি আসার আগেই সব খবর পেয়ে গেলে? বলছে, হ্যাঁ পেয়ে গেলাম। তুমি এমন জায়গায় বলেছো, জানো যে আমি দিদির কথা ফেলতে পারবো না, সেই জন্যই বলতে গেছিলে। বলল, আমরা বন্ধুরা মিলে পার্টি করব, আমি তোমাকে বলতামই, তাও দিদিভাইকে বলেছি। বললো, ঠিক আছে, আগের মতো যেন ওরকম তুমি করো না, তাহলে আমি কিন্তু সেমিনার ছেড়ে আবার চলে আসবো, সোজা আত্রেই বাড়ি চলে যাব, সেখান থেকে তোমায় পাঁজাকোলা করে তুলে নিয়ে আসবো। বলছে, না না, সেরকম কিছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে যেও। এই বলে চলে গেল সার্থক সেমিনারে। এদিকে স্রোত ওর বন্ধুবান্ধবের সাথে আত্রেই বাড়িতে চলে গেছে। সেখান থেকে বেরোবে, বন্ধুবান্ধব ওকে বোঝাচ্ছে যে, তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস, পুলিশ হয়তো নজর রাখবে, তুই একদিকে ক্রান্তি ভাইয়ের দলের কাছে, আরেকদিকে পুলিশের কাছে তাড়া খেয়ে মরবি, ধরা পড়ে যাবি, তুই একেবারে মাঝখানে পড়ে যাবি। কেন তুই এরম করছিস? যাস না। তোর মেজদি ভাই এই যে ডাকাত দলে নাম লিখিয়েছে, এটা তো আমরা জানতাম না। তুই বুঝতে পারছিস না ওরা কি সাংঘাতিক লোকজন? ওরা কি খবর পাবে না যে তুই যাচ্ছিস? সাবধান করে দিতে। ওদের নেটওয়ার্ক আছে, ওরা ঠিকই জানতে পারবে পুলিশ ওদের খুঁজছে। বলছে, না দেখ, আমি মেজদি ভাইয়ের ক্ষতি চাই না। ছোটোবেলায় আমরা একসাথে কত হাসি মজা করে থাকতাম, হঠাৎ মনে পড়লো আমি তো মেজদি ভাইয়ের সাথে এই 2 বছর ধরে যা ব্যবহার করেছি, ভাবার কথা না। আমরা হয়তো ঘেন্না করতাম, সেই ঘেন্নাটাই হয়তো আজ কাল হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না যে মেজদি ভাই প্রাণে মরে যাক, ও পালিয়ে যাক, ধরা না পড়ুক, এটুকুই আমি জানাতে চাই। বলছে, দেখ, পুলিশ কিন্তু নজর রাখবে তোর ওপর। বলছে, কিচ্ছু হবে না। অনেক বোঝালো, বলছে যে, কি করব, সার্থক স্যার যদি ফোন করে, রায়দির এই অবস্থা, রায়দির যদি শরীর খারাপ করে, তখন আমরা সামাল দেবো কী করে? স্রোত বলল, তোরা একেবারে চিন্তা করিস না, আমি সুস্থ শরীরে আবার ফিরে আসব। কিঞ্জল ওর সাথে যাবে এরকম কথা হয়েছে, কিন্তু ও শেষে বলল, কিঞ্জল আমার সাথে যাবে না, ওকে আমি কোনো বিপদের মুখে ঠেলতে পারি না। আত্রেই বলল, না, তোকে তো একা ছাড়া যাবে না, তুই একা কী করে যাবি? কিঞ্জল তোর সাথে যাবে, এরকম করিস না। বলল, না রে, কিঞ্জলকে আমি নিয়ে যেতে পারবো না। একটা আলাদা ফোন রেখে গেল, আসল ফোনটা ওদের কাছে রাখলো। বলছে, তোরা তোদের ফোন থেকে আমাকে একেবারেই ফোন করবি না, পুলিশ ট্র্যাক করতে পারে, অন্য ফোন থেকে করবি। সমস্তটা বুঝিয়ে বলল। এরা খুব দুশ্চিন্তা করছে, কি হবে বুঝতে পারছে না। ও জেদ ধরে বসে আছে, ও যাবেই মেজদিকে সাবধান করে দিতে, কিন্তু এর ফলে ওর মেজদির যে আরও বিপদ হতে পারে সেটা বুঝতে পারছে না। পুলিশ সন্দেহ করেছিল স্রোত হয়তো ওর দিদি ভাই অর্থাৎ নীলুর সাথে যোগাযোগটা রেখেছে, ওকে যদি ফলো করে পৌঁছে যায় তখন ওরা ডেরার খোঁজটা পেয়ে যাবে, এতে আরও ওদের ক্ষতি হতে পারে।
নীলুর জীবনের আশঙ্কা থাকতে পারে। আর স্রোত ও নীলুকে সাহায্য করার জন্য জেল হাজত হয়ে যেতে পারে। ওর ভবিষ্যৎটা নষ্ট হতে পারে। বন্ধুবান্ধব অনেক মানা করলো, কিন্তু ও শুনল না, বেরিয়ে গেল। এদিকে সার্থক সেমিনার করে হোটেলের রুমে এসছে। ক্লান্ত লাগছে, কফি অর্ডার করেছে, ফোনটা চেক করছে, স্রোতের ছবিটা দেখছে। মনে মনে ভাবছে যে এত লোক আমাকে ফোন করলো, ম্যাডামের কোনো ফোন নেই, একটা তো টেক্সট মেসেজ করতে পারতো, তা না বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত হয়ে পড়লো। কি করছে কে জানে। এই মেয়েটা আমাকে পুরো পাল্টে দিল। আমার রসকসহীন জীবনে ভালোবাসা আনলো, ভালোবাসতে আমাকে বাধ্য করলো। তারপর চিন্তা করছে যে বেশি ড্রিঙ্ক করে ফেলবে না তো, আবার যদি কোনো গোলমাল করে একটা কি ফোন করব, না ম্যাডাম এখন পার্টিতে ব্যস্ত। কফি খাচ্ছে আর এইসব চিন্তা করছে। ওদিকে রাইও ঘোরাঘুরি করছে, ওরও মনটা যেন ভালো লাগছে না। অনির্বাণ আছে, বলছে দেখো স্রোত না আবার বেশি ড্রিঙ্ক করে, আগেরবার যা কাণ্ড করলো, সার্থকও নেই, আমি রাজি হয়ে গেলাম, এখন মনে হচ্ছে না হলেই ভালো হতো। কী যে করবে, ওদের কোনো বিশ্বাস নেই। বন্ধুবান্ধবগুলো তো একেবারে কেমন যেন, এমনি ভালো, কিন্তু যদি আবার ড্রিঙ্ক করে থাকে। একবার কিঞ্জলের গ্লাসে ওরা কী সব মিশিয়ে দিয়েছিল, সেই নিয়ে খুব মারাত্মক হইচই হয়েছিল। তারপর ভাবছি যে মাও তো রাগ করছিল, কিন্তু পুজোর আগে তো আত্রেই জন্মদিন হয়েছিল। এই তো আমার মনে পড়েছে, তাহলে এখন কিসের জন্মদিন পার্টি? ওদিকে অনির্বাণ ওকে বলেছিল তুমি এত চিন্তা করো না, তোমার জীবনে তো এসব পার্টি ফার্টি নেই, জুনিয়র আগে আসুক, তারপর আমরা দুজন তোমাকে মুখের মধ্যে সুরাপান করিয়ে দেবো, জানবে যে পার্টি কী জিনিস। আমি তোমার শোকে দেবদাস হয়ে কত ঘুরে বেরিয়েছি, এমন নেশা হয়ে যেত যে পার্কের ঘাসেতে শুয়ে পড়তাম, আমাকে আবার সবাই ট্যাক্সিতে তুলে দিত, আমি বাড়ি চলে আসতাম। তুমি তো এসবের কোনো দিন স্বাদ গ্রহণ করনি, তুমি একটু শেখেলে ধরনের। আর এত চিন্তা করো না, স্রোত সেরম করবে না। বলছে না, স্রোত আবার এরম কেন বললো? রাতের বেলা থাকবে, সকালেও বাড়ি ফিরবে না, তাহলে কখন ফিরবে? বলল দেখো স্রোত আর ওর বন্ধুবান্ধব হয়তো একটু নেশাভান করবে, রাতের বেলা তো আর ঘুম হবে না, ভোরের দিকে ঘুমোবে। বলল যে তোমাকে যদি দেখতে আসে, দেখবে স্টেথোস্কোপ মাথায় উঠে গেছে। তখন বললো না, সত্য এরকম না, আমি আমার বোনকে চিনি। এবার ওর মনে সন্দেহ হচ্ছে, আত্রেই জন্মদিন তো পুজোর আগে, তাহলে এখন কেন? এইটা ওর মাথায় স্ট্রাইক খেয়েছে যে নিশ্চয়ই স্রোত মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছে। এদিকে স্রোত বেরিয়ে গেছে নীলুকে সাবধান করবে বলে। বন্ধুবান্ধবরা চিন্তা করছে, আত্রেই কাউকে কিছু বলেনি। অন্যান্যরা বাড়িতে ফোন করছে, তাদেরকে কোনো রকম বলছে দেখ কী করে এখন আমরা বাড়িতে মিথ্যে কথা বলবো। সবাই জন্মদিন উপলক্ষে এসছে এটাও বলতে পারছে না, পড়াশুনো করছে, এই নিয়ে ওরা টেনশান করছে বাড়িতে বসেই। কী বলবে বাড়ির লোককে সেই নিয়ে ভাবছে। স্রোতটা গেল, ওর কোনো ক্ষতি না হয়। ওদিকে সার্থকও চিন্তা করছে। এদিকে রায়ও বুঝতে পেরেছে স্রোত মিথ্যে কথা বলে সে ওকে অন্য কোথাও গেছে। কি যে বিপদ আসতে চলেছে স্রোতের জীবনে, স্রোত নিজেও হয়তো জানে না। পুলিশরা নিজেদের মধ্যে আলোচনা করেছে, এই স্রোতস্বিনী সেনগুপ্তকে ফলো করলে হয় না, ও কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা হয়তো খোঁজ পেয়ে যাব। ওরা ধরতে চায় এই ক্রান্তি ভাই আর তার দলবলকে। সেই দলে আছে নীলুও। নীলুর যাতে ক্ষতি না হয় সেই চেষ্টা করছিল স্রোত, সেই জন্যেই ও এত বড় রিস্কটা নিল। জানে রাই যে স্রোত খুব ডানপিটে মেয়ে, বন্ধুবান্ধবও জানে ও যেটা সিদ্ধান্ত নেয় সেটা করেই ছাড়ে। ওই জন্য ও বেরিয়ে পড়েছে দিদিভাইয়ের খোঁজে, অর্থাৎ নীলুর খোঁজে। নীলুকে ও বাঁচাতে চায়, কোনো ক্ষতি হতে দিতে চায় না। দেখতে থাকবো কী অবস্থা হয় দুই বোনের। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।